আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিছানায় পড়া যুদ্ধবাজ নেতানিয়াহু, যায় যায় অবস্থা। গাজায় কিছুই অবশিষ্ট নেই, ইয়েমেন থেকে ফিলিস্তিনের জন্য বজ্রকণ্ঠে প্রতিবাদ। বৃহত্তম ড্রোন কারখানার বিরল ভিডিও প্রকাশ রাশিয়ার। বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহে উদ্বিগ্ন ভারত, বাধা দিতেও সচেষ্ট। নতুন এক যুদ্ধের দামামা, 1 দশকেরও বেশি সময় পর ইংল্যান্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ভারতের হরিয়ানায় বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতন। গাজায় ত্রাণ সহায়তা প্রার্থীদের হত্যা অমার্জনীয়, ইউর পররাষ্ট্রনীতি প্রধান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিছানায় পড়া যুদ্ধবাজ নেতানিয়াহু, যায় যায় অবস্থা। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে বিশ্বজুড়ে অভিযান কুড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ ফিলিস্তিনিদের জন্য পরিচালিত ত্রাণ শিবিরেও হামলা চালিয়ে বহু মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণে বাধ্য করেছেন মধ্যপ্রাচ্যের এই দখলদার। এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের দিকেও মরিচের গুঁড়া ছুঁড়েছে ইসরায়েলি সেনারা। এই বর্বরতা তাকে রাজনীতির মঞ্চেও অনিশ্চিত অবস্থানে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান যেমন নড়বড়ে, তেমনি এর প্রভাব পড়েছে তার ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যের উপরও। সর্বশেষ পচা ও বাসি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রোববার 21 জুলাই নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন 75 বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী। দ্রুত চিকিৎসা সেবা দিতে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক তার বাসায় পৌঁছান। চিকিৎসকরা জানিয়েছেন নেতানিয়াহুর পানি শূন্যতা হয়েছে এবং তার অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। বর্তমানে তিনি তরল খাবার গ্রহণ করছেন এবং বিশ্রামে আছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর প্রথমে 3 দিনের বিশ্রামের কথা বললেও ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে নেতানিয়াহুর সেরে উঠতে আরও সময় লাগবে। এর মধ্যে রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি তিনি। তখনই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। চিকিৎসকদের মতে নষ্ট খাবার খাওয়ার কারণেই তার অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে এবং শরীরে তীব্র পানি শূন্যতা দেখা দিয়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে দুর্নীতির মামলার শুনানিও আপাতত স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় 5 সেপ্টেম্বরের আগে কোনো শুনানির সম্ভাবনা নেই। স্বাস্থ্য ঝুঁকির দিক থেকেও সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহু বারবার সমস্যায় পড়েছেন। 2023 সালে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার শরীরে পেসমেকার বসানো হয়। একই বছর পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের মার্চে হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রোস্টেট অপারেশনের অস্ত্রোপচার করান। চলতি বছরে মার্চ মাসে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কাজে অনুপস্থিত ছিলেন এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে গাজায় চলমান আগ্রাসনের কারণে কেবল মুসলিম রাষ্ট্রই নয়, পশ্চিমা দেশগুলোও নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার খড়গ নামছে ইসরায়েলের উপর। এই আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক সংকটের প্রভাব নেতানিয়াহুর শরীরেও পড়ছে মারাত্মকভাবে। গাজায় কিছুই অবশিষ্ট নেই, ইয়েমেন থেকে ফিলিস্তিনের জন্য বজ্রকণ্ঠে প্রতিবাদ। গাজা উপত্যকার এখন আর কিছুই অবশিষ্ট নেই। ইসরায়েলি বাহিনীর দখলদার আগ্রাসনে পুরো অঞ্চল পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। যা কিছু অবকাঠামো একসময় দৃশ্যমান ছিল, এখন তা মাটির সঙ্গে মিশে যাচ্ছে একে একে। এই মানবতা বিরোধী ধ্বংসযজ্ঞের মধ্যে বিস্তৃত হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত স্বপ্নের বিলাস প্রকল্প। গাজা উপত্যকাকে মানব শূন্য করে সেখানে এক বিলাসবহুল বসতি গড়ে তুলতেই যেন উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল। এই বিপর্যয়ের দৃশ্য দেখেও নিরুত্তাপ রয়েছে আরব বিশ্বের অনেক রাষ্ট্র।
বন্ধুত্বের খাতিরে কেউ নিচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। তবে গাজায় মুসলিম ভ্রাতাদের পাশে চুপ করে নেই যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র ইয়েমেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরের মতো এবারও বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে ইয়েমেন। দেশটির গ্র্যান্ড মুফতি শেখ শামস আল দ্বীন সারাফ আল দ্বীন বলেছেন, এই নৃশংস গণহত্যার সামনে নীরব থাকা আর সমীচীন নয়। রাজধানীর সানায় রোববার এক বক্তব্যে তিনি বিশ্ব মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান, নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। গাজার বিপন্ন অনাহারী মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, যারা আল্লাহর নিকট জবাবদিহির চেয়ে পশ্চিমাদের চাপকে বেশি ভয় পায় তারা ভ্রান্ত পথে চলছে। যতদিন আলেমরা ভয়ের দেয়াল ভেঙে দায়িত্ব পালন না করবেন ততদিন দখলদারদের আগ্রাসন থামবে না। আমেরিকান আধিপত্য রোধ করা সম্ভব হবে না। শুধু মৌখিক প্রতিবাদেই থেমে থাকেন ইয়েমেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকেই দখলদারদের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের কাছে এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে এই গোষ্ঠীটি। তাদের বক্তব্য, যতদিন পবিত্র ভূখণ্ড ইসরায়েলি সেনা ও আগ্রাসন মুক্ত না হবে ততদিন চলবে আমাদের প্রতিরোধ। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক বদর আল দ্বীন আল হুথি বলেছেন, গাজায় লাখ লাখ মানুষ চরম ক্ষুধা ও অবরোধে দিন কাটাচ্ছে, অথচ 200 কোটিরও বেশি মুসলমান যারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছুই করছে না। এই অবস্থার পটভূমিতে ইয়েমেন হয়ে উঠেছে একটি প্রজ্বলিত প্রতিবাদের মশাল, যেখানে ধর্মীয় দায়িত্ব ও ন্যায়ের পক্ষের অবস্থান স্পষ্ট করে তুলেছে একেবারেই স্পষ্ট ভাষায় ফিলিস্তিনের পক্ষে এবং দখলদারদের বিরুদ্ধে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত প্রাণঘাতী ড্রোন তৈরি বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানার ভিডিও প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ভেজদা রবিবার ভিডিওটি সম্প্রচার করে। প্রচারিত ভিডিওতে কর্মীদের মুখ ঝাপসা করে দেখানো হয়েছে। তাদের সেখানে কালো ত্রিভুজাকৃতির আক্রমণাত্মক ড্রোন সংযোজন করতে দেখা যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় ও গোপনীয় ড্রোন কারখানা বলে জানিয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা কারখানার পরিচালক তিমুর শাগিভালিয়েভ। কারখানাটি রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তানের ইয়েলাবুগা শহরের কাছে অবস্থিত। শহরটি একসময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে বৈজ্ঞানিক ও ব্যবসায়িক উন্নয়নের জন্য পরিকল্পিত ছিল। ইউক্রেনীয় সীমান্ত থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে থাকা সত্ত্বেও এলাকাটি সম্প্রতি কিয়েভের দূরপাল্লার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শাগিভালিয়েভ জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন হামলা অব্যাহত রাখতে কারখানাটি প্রাথমিক পরিকল্পনার চেয়ে 9 গুণ বেশি ড্রোন উৎপাদন করেছে। 40 মিনিটের ওই ভিডিওতে ধারাভাষ্যকার বলেন, শত শত যন্ত্র, হাজার হাজার কর্মী, যেদিকেই তাকাবেন তরুণ তরুণীরা কাজ করছেন। ছেলেমেয়েরা এখানে কাজের পাশাপাশি কলেজেও পড়েন। কারখানার প্রবেশ দরজায় একটি বিশাল স্ক্রিনে সোভিয়েত নেতা জোসেফ স্তালিন, পারমাণবিক বিজ্ঞানী ইগর কুরচাতভ ও মহাকাশ কর্মসূচির জনক সের্গেই কোরোলেভের ছবি, সঙ্গে লেখা ছিল, কুরচাতভ, কোরোলেভ ও স্তালিন তোমার ডিএনএতে বেঁচে আছে। মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে ইরানের সরবরাহ করা শাহেদ ড্রোনের ওপর ভিত্তি করে রাশিয়ায় গেরান ড্রোন তৈরি করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের শহরগুলোর উপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে রাশিয়া আকাশপথে হামলা আরও জোরদার করেছে। সূত্র এএফপি। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা বৃদ্ধির মধ্যে JF-17 যুদ্ধ বিমানের প্রতি বাংলাদেশের আগ্রহে ভারত উদ্বিগ্ন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। এ সময় তারা দেশটির বিমান বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে পাকিস্তান ও চীনা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছিল পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। তবে বাংলাদেশ যেন এই বিমান কিনতে না পারে সেজন্য
সক্রিয়ভাবে কাজ করছে ভারত। গত 22 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানায় ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তিটিকে কেবল একটি প্রতিরক্ষা ক্রয় হিসেবে ভালো চোখে দেখছে না, তারা এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি হিসেবে দেখে। পাকিস্তানের যে F-17 থান্ডার যুদ্ধ বিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সামরিক পরিভাষায় যে F-17 যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়। অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশের লড়াই, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এইসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। সূত্র ডিফেন্স সিকিউরিটি এশিয়া। 2008 সালের পর প্রথমবারের মতো মার্কিন পারমাণবিক অস্ত্র ব্রিটিশ মাটিতে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানিয়েছে, এই সপ্তাহে বেশ কয়েকটি B-61-12 থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা সাফোকের রয়্যাল এয়ারফোর্স লেকেন হিথে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে অস্ত্রগুলি নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র কেন্দ্র থেকে যুক্তরাজ্যের একটি নতুন নির্মিত স্টোরেজ সুবিধায় উড়িয়ে আনা হয়েছিল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্রকাশ্যে এ বিষয়টি নিশ্চিত করেনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত নির্দিষ্ট স্থানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি বা অনুপস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করে না। B-61-12 হলো একটি আধুনিকায়িত কৌশলগত পারমাণবিক বোমা যা পরিবর্তনশীল বিস্ফোরক শক্তি এবং নির্ভুল নির্দেশনায় কাজ করতে সক্ষম। এটি F-35 এ লাইটনিং 2 সহ বিভিন্ন ডেলিভারি প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স লেকেন হিথে 48তম ফাইটার উইং, 493তম এবং 495তম ফাইটার স্কোয়াড্রন উভয়ই পরিচালনা করে, যা F-35 এ উড্ডয়ন করায় এবং ইউরোপে এটি করা প্রথম স্কোয়াড্রনগুলির মধ্যে একটি। ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই মন্তব্যের পরপরই ট্রাম্প জানান, প্রয়োজনে ওয়াশিংটন আবারও একই ধরনের হামলা চালাবে। সোমবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছিলাম এটি অত্যন্ত সফল অভিযান ছিল। প্রয়োজন হলে আমরা আবারও সেটাই করব। এই প্রসঙ্গে ট্রাম্প সমালোচনা করেন CNN এরও। তিনি বলেন, CNN সম্প্রতি দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি, অথচ গোয়েন্দা তথ্য এবং বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। তিনি CNN এর এক প্রতিবেদককে বরখাস্তের দাবি জানিয়ে লেখেন, ভুয়া খবর ছড়ানোর জন্য CNN এর উচিত সেই সাংবাদিককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা এবং আমার সঙ্গে সেই মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া যারা এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছিলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক, তবে আমরা এটি কখনোই স্থায়ীভাবে ত্যাগ করতে পারি না। এটা আমাদের বিজ্ঞানীদের অর্জন, তার চেয়েও বড় কথা এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক। ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত 6 জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ, এমনই অভিযোগ করেছে তাদের পরিবার। এই 6 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং এদের ধর্মীয় পরিচয় এরা মুসলমান। এরা সকলেই পরিযায়ী শ্রমিক এবং 7-8 বছর ধরে গুরুগ্রামে থাকতেন বলে বিবিসিকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন। তাদেরকে
কাছে গুরুগ্রাম পুলিশ ওই 6 জন আটক হওয়ার কথা স্বীকার করেছে। তবে বিবিসিকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি গুরুগ্রাম পুলিশ। এই 6 জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। হরিয়ানার এই ঘটনা এমনই দিনে সামনে এসেছে যেদিন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপরে নির্যাতন হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উড়িষ্যা রাজ্যে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হচ্ছে, যারা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের যে বাসিন্দাদের গুরুগ্রামে আটক করা হয়েছে তারা মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকের বাসিন্দা বলে দাবি করেছে তাদের পরিবার। গত শুক্রবার রাতে সাদা পোশাকের পুলিশ তাদের ঘরে এসে পরিচয়পত্র যাচাই করতে আসে বলে জানাচ্ছেন ধৃতদের এক আত্মীয় মামুনি খাতুন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের হত্যাকে বিপর্যয়কর ও অমার্জনীয় বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। মঙ্গলবার 22 জুলাই এক এক্স বার্তায় একথা বলেন তিনি। কাজা কালাস বলেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সাথে ফোনে কথা বলে ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীকে অবশ্যই ত্রাণ বিতরণ পয়েন্টে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েল যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে তবে সব বিকল্প টেবিলে রয়েছে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজাবাসীর মানবেতর জীবন নিয়ে নিয়মিত কথা বলছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। গত সপ্তাহে গাজার মাঠ পর্যায়ের অবস্থানকে বিপর্যয়কর হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর না হয় সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, মাঠের পরিস্থিতির উন্নতি করতে আমরা ইসরায়েলের সঙ্গে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি, কিন্তু বিষয়টি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তব প্রয়োগ জরুরি। তবে আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিছানায় পড়া যুদ্ধবাজ নেতানিয়াহু, যায় যায় অবস্থা। গাজায় কিছুই অবশিষ্ট নেই, ইয়েমেন থেকে ফিলিস্তিনের জন্য বজ্রকণ্ঠে প্রতিবাদ। বৃহত্তম ড্রোন কারখানার বিরল ভিডিও প্রকাশ রাশিয়ার। বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহে উদ্বিগ্ন ভারত, বাধা দিতেও সচেষ্ট। নতুন এক যুদ্ধের দামামা, 1 দশকেরও বেশি সময় পর ইংল্যান্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ভারতের হরিয়ানায় বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতন। গাজায় ত্রাণ সহায়তা প্রার্থীদের হত্যা অমার্জনীয়, ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।